মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম জামায়াত বিশ্ব ইজতেমা শুরু, কঠোর নিরাপত্তার মধ্যে তুরাগ তীরে লাখো মুসল্লির ঢল। মানুষ আমরা গরিব, আমরা অনেকে হজে যেতে পারি না, যেহেতু আমরা মনে করি এখানে আসতে পারছি, যদি কিছু আল্লাহ পাক এর উসিলায় যদি আমরা হজের সওয়াব হয়। রাজুক থেকে টাউট, দালাল আর দুর্নীতিবাজ তাড়ানোর জোর ঘোষণা, অবৈধ ৫,০০০ ভবন ভাঙা হবে। কথা বলতে না দিলেও বিএনপির সংসদে যাওয়া উচিত বললেন মওদুদ আহমদ। অযত্ন আর অবহেলায় হারিয়ে গেছে রাজধানীর বহু পার্ক আর খেলার মাঠ। আসসালামু আলাইকুম, মিঠুন মুস্তাফিজ, প্রত্যেকে স্বাগত জানাই রাত 11টার 21 সংবাদে। জুম্মার পবিত্র দিনে বিশ্ব ইজতেমায় প্রথম দিনেই টঙ্গী ও আশপাশের বিশাল এলাকায় জড়ো হয়েছে দেশ বিদেশের লাখ লাখ মুসল্লি। তবে পর্যাপ্ত জায়গা, মাইকের অভাবে মুসল্লিদের ঝামেলাও পোহাতে হয়েছে। বিপুল সংখ্যক মহিলাও ইজতেমায় শরিক হতে না পেরে হতাশা হয়েছেন। সবকিছুর পরও আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত ছিল তুরাগ নদীর দুই পার। সাজেদ রোমেলের রিপোর্ট। হজের পর বৃহত্তম সমাবেশ, তার উপর প্রথম দিনটা পবিত্র জুম্মার শুক্রবার। সকাল থেকেই দেশ বিদেশের লাখ লাখ মানুষের জনস্রোতে রাজধানীর অতিরিক্ত মানুষ শরিক হয়, পুরো এলাকায় মুসলিম তীর্থযাত্রীদের জোয়ার বয়ে যায়। দুপুরে জুম্মার নামাজে খুতবা পাঠ করেন কাকরাইল মসজিদের ইমাম মৌলানা জুবায়ের। জুম্মার নামাজে জেলাওয়ারি অবস্থানের জন্য নির্দিষ্ট স্থান খিত্তাগুলোও পূর্ণ হয়ে গিয়েছিল। তিন দিনের জন্য ইজতেমা আসা মুসল্লি ও ঢাকা থেকে জুম্মার নামাজে আসা মুসল্লিরা ইজতেমা শরিক হতে পেরে শুকরিয়া আদায় করেছেন। বাংলাদেশ মানুষ আমরা গরিব, আমরা অনেকে হজে যেতে পারি না, যেহেতু আমরা মনে করি এখানে আসতে পারছি, যদি কিছু আল্লাহ পাক এর উসিলায় যদি আমরা হজের সওয়াব হয়। আমি এটুকু অনুভব করেছি যে এত বছর আসা যাওয়া করছি, এবছরে কিন্তু ব্যবস্থা অত্যন্ত সুন্দর। জায়গা সমস্যা ছাড়াও তেলাওয়াত ও বয়ান না শুনতে পারার কথাও বলেছেন কেউ কেউ। ব্রিজ অনেক কম হয়ে গেছে, ওই পারে জায়গা হয় না, এইবার ওই মাটির উপরে মানুষের নামাজ পড়তে হয়। অনেকে কিন্তু জামাত পায় নাই, কেননা ওই মাইকের আওয়াজের জন্য অনেকে কিন্তু ঠিক মতন জামাত করতে পারে না। অনেক মহিলা জায়গা খুঁজেছেন, কেউ আবার হতাশ হয়ে দেখেছেন দূরে বিশাল সমাবেশ, ইবাদত বন্দিগির মধ্য দিয়ে পুরুষ মুসল্লিরা কতভাবেই আল্লাহর নৈকট্য লাভ করছেন। আল্লাহর নামে তো সবাই আইতে চায়, তাই পুরুষ যেভাবে আইতে পারে মহিলারা তো আসতে চায়, তো ওরার জন্য আলাদা একটা ব্যবস্থার দরকার না, দরকার আছে কি? আমাদের জন্য যদি একটু সুযোগ সুবিধা করতো তাহলে আমাদের খুব ভালো হতো। যদি না মরি, আল্লাহ তাআলা মত কবুল না করে, তাইলে আবার সামনাইতে। ইজতেমার প্রথম দিন জুম্মার নামাজের আগ পর্যন্ত শুধু দেশের আলেমরাই বয়ান করেছেন। ইজতেমার প্রথম দিনে ময়দানের চারপাশে রাস্তাগুলো লোকে লোকারণ্য হয়ে গেছে। মূল ময়দান অর্থাৎ তুরাগ নদীর পূর্ব পাশটা অতিক্রম করে লাখো মুসল্লি অবস্থান নিয়েছে পশ্চিম পাশে। অনেক মুসল্লি চিন্তা প্রকাশ করেছেন যে আখিরি মোনাজাতের দিন অবস্থাটা কি দাঁড়াতে পারে। সাজেদ রোমেল, 21 টেলিভিশন, টঙ্গী। অনিয়মের আখড়া হিসেবে পরিচিত রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক থেকে টাউট, দালাল আর দুর্নীতিবাজ তাড়ানোর জোর ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান। পাশাপাশি বাছাইকৃত ৫,০০০ ভবনকে অবৈধ আখ্যা দিয়ে পর্যায়ক্রমে তা ভাঙার কথাও বলেছেন তিনি। শুক্রবার অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান রাজুক প্রধান অখিল পোদ্দারের রিপোর্ট। অনেকেরই প্রিয় শহর রাজধানী ঢাকা। বাড়ছে মানুষ, বাড়ছে নিত্য নানান সমস্যা, উঠছে আকাশমুখী ইমারত। কোনোটির নকশা আছে, কোনোটির কিছুই নেই। এত সব সমস্যার চাঁদোয়া উতরে এবার সত্যিই সেবার ব্রত নিয়ে কাজ শুরু করবে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। প্রতিষ্ঠান প্রধান জানালেন তার নানা বাসনার কথা। একদিন পর্যন্ত রাজুক যে পিএসটেলে চলছে, এখন সেই পিএসটেলে চলতে পারতেছে না। সেজন্য আমি যেটাই বলছি, ভিতরে এবং বাইরে দুই জায়গায় কিছু প্রতিবন্ধকতা পাচ্ছি। তারা এইসব অবৈধ কাজের সঙ্গে যুক্ত ছিল, তাদেরকে টার্মিনেট করেছি, কিছুকে সাসপেন্ড করেছি, কিছু লোককে আন্ডার প্রসিডিংসের ভিতরে আছে। এখন আমার ভিতর থেকে এবং বাইরে থেকে কিছু প্রতিবন্ধকতা, আমি বলবো না যে হুমকি, প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছে। কিছু কিছু জায়গার থেকে এবং ইন্টেলিজেন্স থেকে আমাকে বলেছে যে সন্ধ্যার পরে না থাকার জন্য। রাজধানীর 590 স্কয়ার মাইল এখন ডিটেইলড এরিয়া প্ল্যান বা ড্যাপের আওতাভুক্ত। সব মিলে পরিকল্পিত মহানগরী গড়ার প্রত্যয় ব্যক্ত করেন রাজুক চেয়ারম্যান। 850 সেফটি
আর 1050 SFT এবং 1250 SFT এই 3 ক্যাটাগরির মিডল ক্লাস এবং লোয়ার মিডল ক্লাসের জন্য আমরা উত্তরাতে তৃতীয় পর্বে আমাদের 22,000 ফ্ল্যাট, পূর্বাঞ্চলে 20,000 ফ্ল্যাট এবং হাতিরঝিলে 10,000 ফ্ল্যাট, এই 50,000 ফ্ল্যাট আমরা ইমিডিয়েটলি কাজ শুরু করতেছি। রাজুকের নিয়ম অমান্যকারীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযানের কথাও বলেন তিনি। যারা প্ল্যানটা পাস করাচ্ছেন তারা দালাল ধরে, যার মাধ্যমে দালাল কি করে এখানে এসে আমার যারা আছে তাদেরকে অবৈধভাবে প্রভাবিত করার জন্য চেষ্টা করে এবং তারা আবার ওইখানে যাই বলে এটার সঙ্গে চেয়ারম্যান সংযোগ যুক্ত আছে, এই জন্য টাকাটা আরও বেশি লাগবে। যে বড় শক্তিধর হোক না কেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, উই আর অ্যাবাইডিং বাই দ্য রুল, এবং অন্য যারা আছে তাদেরকেও আমরা আইনের মাধ্যমে নিয়ে আসা। আমাদের যে 5,000 বিল্ডিং আমরা আইডেন্টিফাই করেছি এগুলো আমাদের লিস্টের মধ্যে আছে। দুটি পত্রিকার খবরকে বিভ্রান্তমূলক আখ্যা দিয়ে রাজুক চেয়ারম্যান আগামীতে তার প্রতিষ্ঠানের নানা পরিকল্পনা তুলে ধরেন সাংবাদিক সম্মেলনে। অখিল পোদ্দার, 21 টেলিভিশন, ঢাকা। জবাবদিহিতা, ভবিষ্যৎ নির্দেশনা, নতুন সদস্য সংগ্রহ সহ দলের অন্যান্য বিষয়ে আলোচনার জন্য শনিবার আওয়ামী লীগের 7 সাংগঠনিক সম্পাদকের সাথে গুরুত্বপূর্ণ বৈঠকে বসবেন দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 21 টেলিভিশনের সাথে আলাপকালে আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বলেন, বৈঠকের ব্যাপারে তারা সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। মিজান রহমানের রিপোর্ট। চট্টগ্রাম বিভাগকে তার বক্তব্য রাখার জন্য আওয়ামী লীগের কাউন্সিলের পর দলকে চাঙ্গা করার উদ্যোগ নেওয়া হয়, আর এজন্য দায়িত্ব দেওয়া হয় 7 সাংগঠনিক সম্পাদককে। দলের এই কাজ কতটুকু এগোলো তা জানতে দলীয় প্রধান শেখ হাসিনা শনিবার বিকেলে তাদের সঙ্গে বৈঠক করবেন। যেমন জানালেন 7 সাংগঠনিক সম্পাদকের একজন আহমদ হোসেন। দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক যারা আছি, আমরা আমাদের রিপোর্টিং করি স্ব বিভাগ, যে সমস্ত বিভাগের জেলাগুলোর কী পরিস্থিতি, সাংগঠনিক কী পরিস্থিতি, সেই বিষয়গুলো ওরা কিন্তু অবগত করি। আর বর্ধিত সভাকে সফল করার জন্য রিপোর্টের ভিত্তিতে তিনি আমাদেরকে গাইডলাইন দেবেন, নির্দেশনা দেবেন যে কীভাবে বর্ধিত সভাকে সফল করবেন। বৈঠকের ব্যাপারে নিজ নিজ প্রস্তুতি শেষ করার কথা জানিয়ে তিনি বলেন, মাঠ পর্যায়ে সকল রাজনৈতিক প্রতিপক্ষের মোকাবেলায় আওয়ামী লীগের নেতাকর্মীরা সদা প্রস্তুত। যে বিএনপি প্রধান বিরোধী দল, তার জন্ম হয়েছে ক্ষমতায় আসার পরে, আর আমাদের জন্ম হয়েছে ক্ষমতায় আসার আগে। মাঠ থেকে আওয়ামী লীগের জন্ম আর ক্ষমতায় থেকে বিএনপির জন্ম, এখানেই কিন্তু মৌলিক পার্থক্য আছে, গুণগত এবং আদর্শগত। আগামী 30শে জানুয়ারি আওয়ামী লীগের বর্ধিত সভা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন সদস্য সংগ্রহের আনুষ্ঠানিকতা শুরু করার কথা তিনি জানান। মিজান রহমান, 21 টেলিভিশন, ঢাকা। কথা বলতে না দিলেও বিএনপির সংসদে যাওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি জানান, সংসদে যোগ দেওয়ার বিষয়ে বিএনপি ইতিবাচক। এদিকে সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার বলেছেন, বন্দনা ও গালিগালাজের যে ধারায় সংসদ চলে তাতে বিরোধী দল যোগ দিলেও সংসদ কার্যকর হবে না। কনক সরোয়ারের রিপোর্ট। তখন মানুষ একটা হতাশার মধ্যে ছিল, তা মিথ্যা বক্তব্য রাখার প্রতিবাদে আমরা সংসদ থেকে ওয়াকআউট করছি। বৃহস্পতিবার পর্যন্ত বিএনপির জাতীয় সংসদে অনুপস্থিত রয়েছে 56 দিন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ 21-এর কাছে বিএনপি এবং বেগম জিয়ার প্রতি সরকারের নানা বৈরী আচরণের বিস্তারিত বিবরণ তুলে ধরলেও সংসদে যাওয়ার পক্ষেই তার মতামত জানান। মানুষ প্রত্যাশা করে যে আমরা সংসদে গিয়ে একটা কার্যকর ভূমিকা পালন করি। যদি আমাদেরকে কথা বলতে নাও দেয় তাহলেও আমাদের যাওয়া উচিত, তাহলে দেশের মানুষ জানবে অন্তত যে আমাদের কথা বলতে দিচ্ছে না। প্রধানমন্ত্রী এই কথাটা না বললেও পারতেন যে শহীদ জিয়ার মাজারে শহীদ জিয়া নেই। এই কথাটা কেন উনি বললেন, কিসের জন্য? হ্যাঁ, এটা তো ঠিক না। এর সঙ্গে কোটি কোটি মানুষের সেন্টিমেন্ট জড়িত। সুতরাং এই যে আমরা যে বলি আসনের ব্যাপার বা ধরেন যে 10 দফা, এগুলো ইম্পর্টেন্ট না, এখানে কোনো শর্ত নাই, মন মানসিকতার প্রশ্ন। সংসদ কিন্তু সবাই থাকলেই কার্যকর হয় না। সংসদের কাজটা কি? সংসদের কাজ আইন প্রণয়ন করা, যুগোপযোগী আইন প্রণয়ন করা, জনগণের স্বার্থে আইন প্রণয়ন করা। তারা কি তা করছে নাকি ব্যক্তি স্বার্থে, কোটারি স্বার্থে করছে? সংসদের কাজ হলো জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে বিতর্ক করা। তারা কি তা করছে? যদি না করে, সবাই থাকলেও সেখানে যদি নেতা নেত্রী বন্দনা করে কিংবা গালিগালাজ করে কিংবা কিছু ওই যে স্থানীয় দাবি দেওয়া তুলে ধরলো, ওটা কিন্তু সংসদের কাজ নয়। ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, সরকার দিন বদলের যে কথা বলছে তা মহান মুক্তিযুদ্ধের মতোই বিশাল কাজ। এজন্য সবার আগে প্রয়োজন মনের পরিবর্তন।
ঊনবিংশ শতাব্দীর চাবি দিয়ে যেমন বিংশ শতাব্দীর তালা খোলা যায় না, ঠিক পুরনো মানসিকতা সেটা বদলাতে না পারলে আমি কিন্তু নূতন বিরাট অসাধারণ কাজ করতে পারবো না। নিজেদের দল দিয়ে হবে না, এটা জাতীয় ঐক্য সৃষ্টি করা দরকার। মানুষের প্রত্যাশা ছিল বিগত যুগের যে রাজনৈতিক সংস্কৃতির চর্চা আমরা করেছি সেখান থেকে সরকার বেরিয়ে আসবে। এবার গুরু দায়িত্ব কিন্তু সরকারের, ইনিশিয়েটিভটা উদ্যোগটা সরকারকে নিতে হবে, দৃষ্টান্ত সরকারকে স্থাপন করতে হবে। ব্যারিস্টার মওদুদ আরও জানান, বিএনপির পার্লামেন্টারি কমিটি খুব সহসাই বৈঠক ডেকে সংসদে যোগ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে। কনক সরোয়ার, 21 টেলিভিশন, ঢাকা। বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ প্রায় অবিকৃত অবস্থায় উদ্ধার করা হয়েছিল বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আসম হান্নান শাহ। আজ নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে জিয়াউর রহমানের লাশ সম্পর্কে প্রধানমন্ত্রীর বক্তব্যকে অসত্য, নৈতিকতা বিবর্জিত এবং দুঃখজনক বলে মন্তব্য করেছেন তিনি। হান্নান শাহ আরও বলেন, 1981 সালে চট্টগ্রামের সেনাবাহিনীতে দায়িত্ব পালনরত ছিলেন তিনি। জিয়াউর রহমান নিহত হওয়ার পর লাশ উদ্ধারের কাজে সক্রিয়ভাবে তিনিও অংশ নিয়েছিলেন। পরে এক সরকারি সিদ্ধান্তে লাশ চট্টগ্রাম থেকে ঢাকায় পুনরায় সমাহিত করা হয়। উনি নিজে বা ওনার দল সহযোগিতায় 1 জুন 1981 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লাশ উদ্ধার করি। জিয়াউর রহমানের লাশ সম্পূর্ণ অবিকৃত ছিল বিধায় তাকে শনাক্ত করতে মোটেও অসুবিধা হয় নাই। অযত্ন আর অবহেলায় হারিয়ে গেছে রাজধানীর অনেক পার্ক আর খেলার মাঠ। কাগজে কলমে থাকলেও পুরনো ঢাকায় 5টি পার্ক ও খেলার মাঠের কোনো অস্তিত্ব নেই। সেখানে গজিয়ে উঠেছে ট্রাক স্ট্যান্ড অথবা কমিউনিটি সেন্টার। অপর্ণা সিংহের ধারাবাহিক রিপোর্টের প্রথম পর্ব। অন্তত বছর 3 আগে এখানে ছিল পার্ক, ছিল ক্লান্ত পথিকের জন্য বসার জায়গা আর শিশুদের খেলার সরঞ্জাম। যদিও ঢাকা সিটি কর্পোরেশনের খাতায় এর নাম এখনো সাইদাবাদ পার্ক। এখানে পার্ক দেখছি, বাচ্চারা খেলছে, পরে আস্তে আস্তে ময়লা দিয়ে ভরতে আছে আর গাড়ি এসে বাচ্চাদের খেলার জায়গা বরট করে দিচ্ছে। গ্যারেজ বানায় লাইছে, মাঝে মাঝে দোকান বয় আবার উঠায় লায়। মসজিদ আর কমিউনিটি সেন্টারের নিচে হারিয়ে গেছে নারিন্দা শিশু পার্কটিও। শুধু এক খণ্ড দেয়াল ছাড়া খুঁজে পাওয়া যায়নি পার্কটির কোনো অস্তিত্ব। পার্কের মধ্যে আলাদা খেলার মাঠও ছিল, তবে এই পার্কের সব যাত্রা নিয়ে রক্ষণাবেক্ষণকারীদের কেউই মুখ খোলেননি। রাজধানীর স্বামীবাগ পার্কটিও এখন পরিণত হয়েছে ট্রাক স্ট্যান্ডে। ঢাকা সিটি কর্পোরেশনের কাছ থেকে অস্থায়ীভাবে লিজ নেওয়া জমিতেই গড়ে উঠেছে দোতলা ভবন। ফাঁকা মাঠ ছিল স্বীকার করে ট্রাক চালক ইউনিয়নের সাবেক সভাপতি বলেন, এখান থেকে ট্রাক স্ট্যান্ড সরাতে হলে ক্ষতিপূরণ দিতে হবে সিটি কর্পোরেশনকে। আমাদের এখান থেকে যদি সরাইতে হয় তো এটার পরিবর্তে অন্য এক জায়গাটা টার্মিনাল করবে। আমাদের উপরন্ত কর্মকর্তা যারা আছে তাদের সাথে আলাপ আলোচনা করিয়া, এখানে যারা কর্মকর্তা দায়িত্বে থাকবে তাদের সাথে আলাপ আলোচনা করিয়া কোনখানে এটার পরিবর্তে একটা টার্মিনাল দিলে সুবিধা হবে, শ্রমিকের সুবিধা হবে, মালিকের সুবিধা হবে। এই আলাপ আলোচনার মাধ্যমে হয়তো এটা পরিবর্তন হইতে পারে। আবার একইভাবে হারিয়ে গেছে মারিটোলা পার্কও। এককালে এখানে অনেক কিছুই ছিল, এখন যেন একটি মৃত পার্কের এপিটাফ। আগে এটা খাল ছিল 1976 সনের পরে, যখন এখানে ভাগলো তারপরে এটা রাস্তা হলো, তারপরে পার্ক সৌন্দর্য পার হলো। দোলনা ছিল, চেয়ার ছিল, মানে ব্যায়াম করার জন্য, উপর নিচে আপ ডাউন করার জন্য ওই জগিং সিস্টেমটা ছিল। পোটলা একটা নিয়ে আইসাই পার্কের ভিতর ফালাইয়া চলে যায়। আবার কিছু বাড়ি ভাঙে, বাড়ি ভাঙার ময়লাগুলো ফালানোর জায়গা নাই, তারা পার্কে ফালাইয়া। সিটি কর্পোরেশনের তথ্য অনুযায়ী মারিটোলা পার্কে থাকার কথা ছিল প্রায় 100 প্রজাতির গাছ আর বিনোদনের পরিবেশ। তথ্য আর বাস্তবতার কত ফারাক তার বড় প্রমাণ এই পার্কটি। অপর্ণা সিংহ, 21 টেলিভিশন, ঢাকা। এবার বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সাথে থাকছে। বিশ্ব সাহিত্য কেন্দ্রের বই পড়া কর্মসূচির ঢাকা মহানগরীর স্কুলের ছাত্রছাত্রীদের পুরস্কার প্রদান উৎসব শুরু। বিমান ছিনতাইয়ের আশঙ্কায় ভারতের সকল বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি। আবার স্বাগত রাতের 21 সংবাদে। বিশ্ব সাহিত্য কেন্দ্রের বই পড়া কর্মসূচি 2009 ঢাকা মহানগরীর স্কুলের ছাত্রছাত্রীদের পুরস্কার প্রদান উৎসব শুরু হয়েছে। দুদিনব্যাপী এই উৎসবের 75টি